হ্যাঁ, এর আগেই আমি তোমাদের আহ, ভাষার ইতিহাস সম্বন্ধে যা বলেছিলাম সেটা হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তি এবং ভাষা বিজ্ঞান। আজকে হচ্ছে শব্দার্থ পরিবর্তন। এই শব্দার্থ পরিবর্তনের কারণ এবং কী কীভাবে শব্দার্থ পরিবর্তিত হয়, অর্থাৎ শব্দার্থ বা অর্থ পরিবর্তনের ধারা, সেটা নিয়ে আলোচনা করা হবে। তো শব্দার্থ পরিবর্তনের কারণের আগে একটা জিনিস বলে নেওয়া ভালো যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানীরা কখনোই এটাকে বিজ্ঞানসম্মত হিসাবে বলেন না। তারা বলেন যে শব্দটা অনেকটা মানুষের মানসিক প্রক্রিয়ার, মানে মানসিক খেলার উপর নির্ভর করে, ফলে এটাকে একটা ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা যায় না। কিন্তু আব্রাহাম নোয়াম চমস্কি, কি বললাম, আব্রাহাম নোয়াম চমস্কি, তিনি প্রথম দেখালেন যে রূপান্তরমূলক, সৃজনমূলক এই শব্দার্থ পরিবর্তন বলে তাকে অবশ্যই ভাষা বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। কারণ শব্দের যে বাইরের কাঠামো রয়েছে, অর্থাৎ ওপেন স্ট্রাকচার যেটা রয়েছে, সেটাই শুধু নয়, পাশাপাশি শব্দের অভ্যন্তরের যে একটা বিষয় রয়েছে, শব্দের অভ্যন্তরের যে একটা অর্থ রয়েছে, সেটাও হাইলি ইম্পর্ট্যান্ট। তার জন্য এই দুটোকে মিশিয়ে শব্দার্থ পরিবর্তনের কারণের ক্ষেত্রে, অর্থাৎ বাইরের স্ট্রাকচার এবং ভিতরের স্ট্রাকচার, এটাকে মিশিয়ে শব্দার্থ পরিবর্তনের কারণের ক্ষেত্রে সাধারণত দুটো কারণের ভাগ বলা যেতে পারে। এক হচ্ছে স্থূল কারণ, স্থূল কারণ। দুই হচ্ছে সূক্ষ্ম কারণ, সূক্ষ্ম কারণ। এই স্থূল কারণের মধ্যে তিনটে ভাগ আমরা দেখতে পাই। কি কি ভাগ? একটা হচ্ছে ভৌগোলিক, এই ভৌগোলিককে অনেকে পারিপার্শ্বিক কারণ হিসাবেও বলে থাকেন। যাই হোক, এখানে ভৌগোলিক হিসাবে লিখছি। রামেশ্বর শয়ের যে ভাষাবিজ্ঞানের বই আছে, তাতে তিনি এটা ভৌগোলিক হিসাবে পার্ট দেখাচ্ছেন। 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক, ঐতিহাসিক, ঐতিহাসিক কারণ। থার্ড হচ্ছে উপকরণগত, উপকরণগত। এই স্থূল কারণের মধ্যে আমি সূক্ষ্ম কারণ পরে আসছি, যে ভৌগোলিকের বিষয় বলা হচ্ছে, বা যদি বলা যায় যে পরিবেশ সংক্রান্ত কারণ বলা হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে অভিমান, এই যে অভিমান, এই শব্দটা যখন আমরা বাংলা শব্দ হিসাবে ব্যবহার করি, তখন আমরা দেখি যে অভিমানের মধ্যে একটা স্নেহ মিশ্রিত অনুযোগ রয়েছে। এই ওর প্রতি অভিমান করেছে, হ্যাঁ, বাবা প্রতি অভিমান করে মেয়ে বসে আছে, হ্যাঁ, বা একটি ছেলে প্রতি অভিমান করে একজন মেয়ে বসে আছে। তার মানে একটা স্নেহ মিশ্রিত অনুযোগ, রাগের কোনো ব্যাপার নয়। অর্থাৎ বাংলার শস্য শ্যামল ভূমিতে আমরা অভিমান শব্দকে স্নেহ মিশ্রিত অনুযোগ হিসাবে আইডেন্টিফাই করি। কিন্তু যখন আমরা দেখি যে হিন্দি হিসাবে ব্যবহার হচ্ছে, এবং পশ্চিম ভারত মানে আমরা দেখতে পেয়েছি যে রাজস্থানে, গুজরাটে, মহারাষ্ট্রে, সেখানে অভিমান শব্দর মানে কিন্তু স্নেহ মিশ্রিত অনুযোগ নেই। সেখানে অভিমানের মানে হচ্ছে অহং, অর্থাৎ অহংকার অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ভিন্ন পরিবেশ বা ভিন্ন ভৌগোলিক স্ট্রাকচারের মধ্যে একই শব্দের দুটো ভিন্ন ভিন্ন বিষয় আমরা গ্রহণ করছি। যদি শাক, এই শব্দটিকে নিয়ে আসি ভৌগোলিক ক্ষেত্রে, শাক, শাক, ঢেঁকির শাক, লাল শাক, কুমড়ো শাক ইত্যাদি ইত্যাদি, এটা বাংলার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভোজ্য পত্র, ভোজ্য পত্র, অর্থাৎ শাকের একটা নির্দিষ্ট রূপ রয়েছে। কিন্তু আবার আমি পশ্চিম ভারতের দিকে যদি চলে যাই, সেখানে শাক মানে কিন্তু ভোজ্যপত্র নয়, যে কোনো নিরামিষ তরকারিকেই বলা হয় শাক।
তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ভৌগোলিক কারণের, স্থূল কারণের যে প্রথম ভাগ, সেই ভৌগোলিক কারণের মধ্যে অভিমান বাংলাতে যেভাবে ব্যবহার হয় পশ্চিম ভারতে সেভাবে ব্যবহার হয় না অর্থ অনুসারে। শাক, এই শাক শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে শাককে যেভাবে আমরা নির্দিষ্টকরণ করে থাকি, এবং পশ্চিম ভারতে ঠিক বলছি যে কোনো নিরামিষ তরকারির ক্ষেত্রে শাক ব্যবহার করা হয়, শুধুমাত্র ভোজ্যপত্র নয়। এর কারণটা হচ্ছে ভৌগোলিক কারণ। নেক্সট হচ্ছে ঐতিহাসিক কারণ। ঐতিহাসিক কারণের মধ্যে আমরা কি দেখতে পাই? ঐতিহাসিক কারণের মধ্যে সব থেকে হাইলি ইম্পর্টেন্ট হচ্ছে আর্য শব্দটি। এই আর্য শব্দ, এই আর্যকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো যে ধাতু রি, ব্র্যাকেটে অর লিখলাম, অর, এটার মানে হচ্ছে গমন। ধাতু রি, এটার মানে হচ্ছে কি? গমন। ধাতু মানে কি? যে যা প্রত্যয়ের সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে, যা প্রত্যয়ের সাথে কি বললাম? যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে, তাই হচ্ছে এই। অর্থাৎ আমরা যখন ভাষা বংশের ইতিহাসের বিষয়টা পড়াচ্ছিলাম তখন আমরা দেখেছি যে ইন্দো ইউরোপীয় বংশ থেকে যে ইন্দো ইরানীয় গোষ্ঠী ইরানের পথ ধরে এসেছিল, তারা যখন প্রাচীন ভারতীয় ভাষায় ভারতবর্ষে প্রবেশ করলো, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কথা বলতে শুরু করলো, সেই সময়ে, সেই টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে, সেই সময় কিন্তু তারা কৃষিজীবী ছিলেন না। তাহলে তারা কি করতেন? পশুপালন করতেন, বনে বনে শিকার করতেন। অর্থাৎ গমন বা গমনশীল এই পার্টটাকে বলা যায়। অর্থাৎ আর্যর অর্থ হচ্ছে গমনশীল, গমনশীল বা গতিশীল। এক কথায় আমরা বলতে পারি যে এটার অর্থ হচ্ছে যাযাবর। কারণ যাযাবর, নির্দিষ্ট জায়গায় তারা থাকতেন না, বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে থাকতেন, যেটা আমরা জিপসিদের মধ্যে দেখতে পেয়েছি বা যাযাবর জাতির মধ্যে দেখতে পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্য শব্দের তখন অর্থ ছিল গতিশীল একটা গোষ্ঠী। কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রাচীন ভারতীয় আর্য থেকে বৈদিক ছন্দ ইত্যাদি হয়ে যাওয়ার পর যখন আমরা সংস্কৃত যুগে চলে এলাম, তখন দেখতে পাচ্ছি যে এই আর্য কৃষিজীবীতে তাদের রূপান্তর ঘটালো এবং তারা একটা নির্দিষ্ট জায়গায় বসবাস শুরু করলো। তখন বলা হচ্ছে এই আর্য শব্দের অর্থ হচ্ছে রি প্লাস নথ, যেটা আমরা এর আগে ব্যবহার করেছিলাম, রি প্লাস নথ অর্থাৎ গমনশীল, সেটার অর্থ হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে কি অর্থ হয়ে গেল? একটা নৃ জাতি, অর্থাৎ নৃ জাতি হিসাবে আর্যকে বলা হচ্ছে। এটা একটা ঐতিহাসিক কারণের মধ্যে পড়ছে। অর্থাৎ ঐতিহাসিক কারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসের যে সময়টা রয়েছে সেই সময়টার পার্ট বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে এসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা আলাদাভাবে দেখি যে বিবাহ শব্দটি, বিবাহ, বিবাহ, বিবাহ মানে কি? বিবাহ মানে আগে বলা হতো যে জোর করে বহন করা। অর্থাৎ আগে আমরা দেখতাম যে যে মেয়েকে পছন্দ হলো তাকে জোর করে, এক কথায় কিডন্যাপ করে ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া হতো, দিয়ে বিয়ে করা হতো। তো এই পাশবিক জিনিসটা পরবর্তী ক্ষেত্রে ছিল না। এখন বিবাহের যে অর্থ তোমরা জানো, প্রচলিত অর্থ পরিণয় সূত্র, এই বিবাহ শব্দটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক কারণের মধ্যে পড়ছে। তাহলে আমি দুটো করে উদাহরণ দিচ্ছি। ভৌগোলিক কারণের ক্ষেত্রে অভিমান উদাহরণ দিয়েছি এবং শাক উদাহরণ দিয়েছি। ঐতিহাসিক কারণের ক্ষেত্রে আর্য এবং বিবাহ উদাহরণ দিয়েছি। এছাড়া আমরা দেখেছি স্থূল কারণ। এটা আমরা কি বলছি? যে শব্দের বাইরের স্ট্রাকচার, বাইরের কাঠামো হচ্ছে স্থূল কারণ। উপকরণগত, খুবই সোজা, এটা সবাই জানো যে কালি। এই কালি শব্দ হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট কালো রঙের তরলকে বোঝানো হতো। কি বললাম? শুধুমাত্র নির্দিষ্ট কালো রঙের তরলকে কালি বোঝানো হতো। কিন্তু খেয়াল করে দেখো যে এখন লাল, সবুজ, নীল যে কোনো রঙের বিষয়টাকে আমরা কালি হিসাবে আইডেন্টিফাই করি। অর্থাৎ কালি শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার ব্যাপকতা, প্রসার, বৃদ্ধি ঘটছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। যদি বলা যায় পেপার শব্দটি, এই পেপার, পেপার এই শব্দটি, এটাও একটা উপকরণগত
জায়গার মধ্যে পড়ছে। আগে প্যাপিরাস গাছের মজ্জা থেকে পেপার তৈরি হতো, অর্থাৎ প্যাপিরাস গাছের মজ্জা থেকে পেপার তৈরি হতে বলে, অর্থাৎ পেনা, সেখান থেকে পেপার শব্দটি এসছে। কিন্তু এখন তো আর প্যাপিরাস গাছের মজ্জা থেকে হয় না, বাঁশের মণ্ড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপকরণ থেকে কাগজ তৈরি হয়, কিন্তু পেপার শব্দটি কিন্তু থেকে গেছে। তাহলে এইগুলো হচ্ছে উপকরণগত কারণের মধ্যে পড়ছে। এবং কালির ক্ষেত্রে বলা যেতে পারে শুধুমাত্র তরল হবে এমন নয়, তরলতা বর্জিত হলেও তাকে আমরা কালি বলি, যেমন যেমন জুতোর কালি। অর্থাৎ এগুলো সমস্ত উপকরণগত কারণের মধ্যে পড়ছে। তাহলে দেখো, স্থূল কারণের যে তিনটে ভাগ, সেটা হচ্ছে ভৌগোলিক, ঐতিহাসিক এবং উপকরণগত। সূক্ষ্ম কারণ, সূক্ষ্ম কারণে অনেক রকম ভাগ করা যায়। যদি সংক্ষিপ্তভাবে একই জায়গায় কতগুলো নিয়ে আসা যায়, তাহলে এইভাবে আমরা সাধারণত ভাগ করে থাকতে পারি। সেটা হচ্ছে যে প্রথমে ইম্পর্টেন্ট যেটা, সেটা দিয়ে শুরু করি, সাদৃশ্য। সাদৃশ্য। 2 নম্বর হচ্ছে মানসিক মানসিক বিশ্বাস। মানসিক বিশ্বাস। 3 নম্বর হচ্ছে ধর্মীয় সংস্কার, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় রয়েছে। 4 নম্বর বলা যেতে পারে শৈথিল্য। শৈথিল্য বা আরামপ্রিয়তা। আরামপ্রিয়তা, প্রিয়তা। এবং বলা যায় আলংকারিক। 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 তাহলে সাদৃশ্যর ক্ষেত্রে কি? যেমন ধরো, তোমরা নিশ্চয়ই জানো যে রোদসী শব্দের সাদৃশ্যে রবীন্দ্রনাথ ক্রন্দসী শব্দ ব্যবহার করেছে। আমি দুটো উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে রোদসী। এই রোদসী, এই শব্দের সাদৃশ্যে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ কী করলেন? ক্রন্দসী। ক্রন্দসী শব্দ তৈরি করলেন। এই শব্দটা কোথায় ছিল রোদসী? বৈদিক। বৈদিক। এই ক্রন্দসী শব্দ তার সাদৃশ্যে করলেন। দেখো, আমি যদি উচ্চারণ করি রোদসী, ক্রন্দসী, একটা অন্তানুপ্রাসের একটা মিল পাবে। কিসের মিল? ধ্বনির মিল পাবে। তাহলে সাদৃশ্যের ক্ষেত্রে আমরা দুটো বিষয় দেখতে পারি। একটা ধ্বনি সাদৃশ্যে ঘটতে পারে, আরেকটা হচ্ছে কি বস্তু সাদৃশ্যে ঘটতে পারে। বস্তু সাদৃশ্যে মানে ধরো তিল। তিল মানে কি? আমরা জানি যে একটা নির্দিষ্ট শস্য থেকে যে তেল তৈরি হয় তাকে তিল বলা হয়, কিন্তু সেই তিলের আকৃতি ছোট গোলদানার মতো। তাহলে মানুষের গায়ে যে গোলদানার মতন তিল রয়েছে, তাকেও তো আমরা তিল বলে আইডেন্টিফাই করি, সেখানে তো তেলের ব্যাপার নয়। তাহলে বস্তু সাদৃশ্যে। তাহলে সাদৃশ্যের ডেফিনেশনের সময় আমরা কি বলবো? যে সাদৃশ্য ঘটে থাকে কিসের কারণে? একটা ধ্বনির সাদৃশ্যের ফলে, আর একটা বস্তু সাদৃশ্যের ফলে। যে কথা বলছিলাম, বৈদিকের রোদসী মানে হচ্ছে স্বর্গ এবং পৃথিবী। স্বর্গ পৃথিবী, এক কথায় এটাকে বলা যেতে পারে অন্তরিক্ষ। অন্তরিক্ষ। ক্রন্দসী শব্দটা, এই রোদসী শব্দটা অন্তরিক্ষ বৈদিকে বলছি, অর্থাৎ ঋগ্বেদ এবং সংহিতাতে। ক্রন্দসী শব্দটা আমরা বৈদিক ভাষায় যখন পাই, তখন তার অর্থ আমরা কি দেখি? তখন তার অর্থ আমরা এরকম দেখি যে ক্রন্দসী হচ্ছে দুই, অর্থাৎ সৈন্যদ্বয়ের মধ্যে, গর্জনকারী সৈন্যদ্বয়ের মধ্যে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা। তাহলে কি বলছি? দুটো সৈন্যের মধ্যে লড়াই এবং গর্জন করছে। সেই অর্থ হচ্ছে কিসের ক্ষেত্রে? অর্থাৎ বৈদিক ভাষার ক্ষেত্রে। কিন্তু রবীন্দ্রনাথ কী করলেন? রোদসীর ধ্বনি সাদৃশ্যে ক্রন্দসী তৈরি করলেন এবং অর্থটা রাখলেন অন্তরিক্ষ, অর্থাৎ স্বর্গ পৃথিবী, অর্থাৎ এক কথায় অন্তরিক্ষ। সেই অন্তরিক্ষ হিসাবে ক্রন্দসীকে আইডেন্টিফাই করা হলো। তিলের কথা আমি আগেই বলেছি। তাহলে দেখতে পাচ্ছি যে সূক্ষ্ম কারণের ক্ষেত্রে সাদৃশ্য একটা পার্ট রয়েছে। সেই সাদৃশ্যর ক্ষেত্রে কখনো ধ্বনি সাদৃশ্য, কখনো বস্তু সাদৃশ্য হয়ে থাকে। নেক্সট দেখো, মানসিক বিশ্বাস। মানসিক বিশ্বাস এবং ধর্মীয় কুসংস্কার প্রায় কাছাকাছির মধ্যে রয়েছে। যে মানসিক বিশ্বাসের ক্ষেত্রে আমরা কি বলি?
যে মানসিক বিশ্বাসের ক্ষেত্রে আমরা বলে থাকি সাধারণত যে কোনো অশুভ, কোনো বিপজ্জনক শব্দকে যখন ভালো শব্দ দিয়ে আমরা প্রকাশ করি তখন তাকে কি বলা হয়? সুভাষণ। কি বলা হচ্ছে? সুভাষণ। অর্থাৎ কি বলছি? কোনো অশুভ বিষয় বা কোনো বিপজ্জনক বস্তু বা কিছুকে যখন আমরা ভালো শব্দ দিয়ে প্রকাশ করি তখন তাকে বলে সুভাষণ, যেটা আমরা মানসিক বিশ্বাস এবং ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে দেখতে পাই। যেমন ধরা যাক সাপ শব্দটি, সন্ধ্যার সময় কেউ সাপ বলে না, সন্ধ্যের সময় কি বলে? লতা। আর উত্তরবঙ্গে কি বলা হয় সাপ শব্দটির ক্ষেত্রে? পোকা, পোকা। আর অন্যান্য দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমি যদি বলি সেখানে বলা হচ্ছে লতা। সাপ সন্ধ্যার সময় উচ্চারণ করতে হয় না তার জন্য। ধরো কারো মৃত্যু ঘটেছে, মৃত্যু ঘটেছে, সেই মৃত্যু শব্দটা খুব বিপজ্জনক এবং অশুভ শক্তির প্রকাশ করে এবং সাংঘাতিক একটা বিষয় হয়ে দাঁড়ায়। তোমরা তো মৃত্যুর মিছিল দেখতেই পাচ্ছ, আমি আর এই প্রসঙ্গে যেতেই চাইছি না, আমি বরঞ্চ চেষ্টা করছি তোমাদের মনটাকে একটুকু কনভার্ট করতে পড়াশোনার মধ্যে দিয়ে, এন্টারটেনের মধ্য দিয়ে। সামনে রবীন্দ্র জয়ন্তী আসছে, পারলে তোমরা নিজেরা কিছু কিছু যে যা জানো ফাইন আর্টসের পার্টের ক্ষেত্রে সেটা করে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করো, আমি মন দিয়ে দেখব। তো বক্তব্য হচ্ছে যে আমরা বলছি যে মৃত্যু না বলে বলা হয় দেহ রক্ষা। ওকে, যেমন কেউ আমরা টয়লেটে যাওয়ার কথা বলি, হ্যাঁ, খুব একটু নিম্ন স্তরের পার্টের ক্ষেত্রে যদি যায় সেখানে বলে হাগু করতে গেলাম, একদম পরিষ্কার ভাষাতেই বলছি। সেটাই অনেকে বলে যে বাথরুম পাওয়া। এই বাথরুম পাওয়ার শব্দটা উঠে গেছে। কখনো আমি দেখেছি বা শুনেওছি যে স্যার বা ম্যাডামকে বলছে যে বড় যাবো স্যার, বড় মানে হাগু করা, ছোট যাবো স্যার, ছোট মানে টয়লেট করা। অর্থাৎ দেখো, যেটা বাথরুম পাওয়া বা ঘাটে যাওয়া মানে আগুর বিষয় বলছি, সেটাকে এখন টয়লেট শব্দ দিয়ে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, একটা পরিচ্ছন্ন শব্দ ইউজ করে একটা বিচ্ছিরি শব্দকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই পার্টটাকে সুভাষণের পার্ট বলা হয়। তো ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, কীরকম দেখতে পেয়েছি ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে? কোনো সাধু সন্ন্যাসী যখন মারা যান তখন কিন্তু বলা হয় না যে দেহ রক্ষার কথা, তখন বলা হয় এরকম যে গঙ্গা পাওয়ার কথা বলা হয়, কখনো বলা হয় যে সমাধির কথা বলা হয়, সমাধির কথা বলা হয়। এটা আমরা দেখেছি। আবার দেখতে পেয়েছি যে কখনো সময় যে কারো ব্যবসাতে গোলমাল হলো এবং ব্যবসা মার খেয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং ব্যবসা যখন মার খেয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি গণেশ উল্টানোর পার্ট। অর্থাৎ বক্তব্য হচ্ছে অশুভ বা বিপজ্জনক এই শব্দগুলোকে এড়িয়ে সুভাষণ অর্থাৎ সুন্দর শব্দ প্রকাশ করে সেটাকে আমরা মানসিক বিশ্বাস এবং ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে ফেলি। ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে কি বলি? যে দেহরক্ষা, অন্য জায়গায় বলি গঙ্গা পাওয়া। ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে কি বলি সমাধির কথা। এগুলো সব ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে বলছি। মানসিক বিশ্বাসের ক্ষেত্রে কি বলি? সাপকে সন্ধ্যের সময় লতা বা পোকা বলা। এই হচ্ছে মানসিক বিশ্বাস এবং ধর্মীয় সংস্কার। শৈথিল্য বা আরামপ্রিয়তা, শৈথিল্য বা আরামপ্রিয়তার ফলে অর্থের একটা পরিবর্তন হয়ে যায়, দেখা গেছে। যেমন টা, আমাকে চায়ের সাথে টা দেবেন, না হলে আমি চা খাবো না। তার মানে এখানে টায়ের অর্থ কি দাঁড়াচ্ছে? জলখাবার দাঁড়াচ্ছে। চায়ের সাথে টা মানে কি? অর্থাৎ চায়ের সাথে টা না দিলে আমি চা খাবো না, বা টা বাদ দিয়ে আমাকে চা দিন। তার মানে বোঝা যাচ্ছে টায়ের একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সেটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে যে জলখাবারের কথা বলা হচ্ছে। এই শৈথিল্য বা আরামপ্রিয়তার সঙ্গে আমরা অনেক সময় শব্দকে ছোটও করি। যেমন ইউনিভার্সিটিকে আমরা ইউনিভ বলি। আমরা কখনো সিনেমা হলে যাওয়ার সময় বলি যে সিনেমার কথা বলি না, বলি কী রে ম্যাটিনি যাবি? অর্থাৎ ম্যাটিনি মানে নির্দিষ্ট হয়ে গেছে যে অর্থাৎ সিনেমার ওই প্রথম শোটা, দুপুরের শোটা যাওয়ার ক্ষেত্রে।
এই সবই শৈথিল্য বা আরামপ্রিয়তার ক্ষেত্রে। ক্লাসের কোনো বন্ধু যদি নাম এরকম হয়, দেবদর্শন হয় ক্লাসের কোনো বন্ধুর নাম, তখন তাকে বললো হয়তো দেবু, অর্থাৎ কি ছোট করে নেওয়া হয়। এরকম অজস্র উদাহরণ আছে যা তোমরা প্রতি মুহূর্তে চালিয়ে যাচ্ছ এবং আমরাও চালিয়ে যাচ্ছি। এটাকেই শৈথিল্য বা আরামপ্রিয়তার কথা বলা হচ্ছে। অলংকারিক, আলংকারিক বিষয় কি? আলংকারিক সূক্ষ্ম কারণের মধ্যে পড়ছে, যেমন ধরো গরুর চোখের আকৃতি অর্থ হচ্ছে গবাক্ষ, গরুর চোখের আকৃতির মতো। এই গরুর চোখের আকৃতি হচ্ছে এইরকম, গবাক্ষ। জমিদার বাড়িতে যে ঘুলগুলিগুলো দেখা যেত, তোমরা যদি দেখো তাহলে দেখবে এইরকম আকার রয়েছে। এখন গবাক্ষেও কি এরকম ধরনের গবাক্ষ হয় জানলা? প্রশ্নই নেই। অর্থাৎ সেখানে জানলার ক্ষেত্রে নামটা গবাক্ষ কেউ ভদ্রভাবে বলল, কেউ জানলাও বলল, সেখানে এখন তার আকৃতি কিন্তু কখনোই গরুর চোখের মতন নয়, ডিফারেন্ট হয়ে গেছে। হয় সেখানে চৌকো অথবা আয়তক্ষেত্রপাট দেখতে পাচ্ছি। আমরা যেমন দেখতে পাচ্ছি যে গণেশ ওল্টানো, গণেশ ওল্টানো, ওল্টানো, ব্যবসায় যদি লাট খাওয়া হয় তাহলে হচ্ছে গণেশ ওল্টানো। আমরা যেমন জেলে যাওয়ার ব্যাপারটাকে বলি শ্রীঘর, ভদ্র ভাষায় শ্রীঘর আমরা বলি। চুরির যার অভ্যেস রয়েছে তাকে বলি হাত টান, চুরির যার অভ্যেস রয়েছে। কেউ সারাক্ষণ বসে মিথ্যা কথা বলে যাচ্ছে তাকে আমরা বলি গুলমারা। এগুলো সবই আলংকারিক শব্দগুলোর মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে শব্দার্থ পরিবর্তনের কারণের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্থূল কারণ, একটা হচ্ছে সূক্ষ্ম কারণ। স্থূল কারণে পড়ছে ভৌগোলিক, যার দৃষ্টান্ত দিয়েছি অভিমান এবং শাক নিয়ে। ঐতিহাসিক হচ্ছে দ্বিতীয় শব্দার্থ পরিবর্তনের স্থূল কারণের ভাগ, যেখানে আমরা আর্য বিবাহ শব্দের উদাহরণ দিয়েছি, আর অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে। আর উপকরণগত ক্ষেত্রে আমরা বলেছি কি পেপার এবং কালির কথা। সূক্ষ্ম কারণ, সূক্ষ্ম কারণের ক্ষেত্রে আমরা সাদৃশ্যর কথা বলেছি। সাদৃশ্যের ক্ষেত্রে ধ্বনি সাদৃশ্যের প্রসঙ্গে রোদসী থেকে ক্রন্দসীর কথা বলেছি, ধ্বনি সাদৃশ্যে তৈরি। এবং বস্তু সাদৃশ্যে যখন তৈরি হচ্ছে তখন আমরা তিলের দৃষ্টান্ত দিয়েছি। মানসিক বিশ্বাসের ক্ষেত্রে আমরা সাপের কথা বলেছি বারবার করে। মানসিক বিশ্বাসের ক্ষেত্রে আমরা বলেছি গঙ্গা লাভের কথা মৃত্যুর ক্ষেত্রে। ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছি সমাধির কথা ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে। আমরা শৈথিল্য আরামপ্রিয়তার ক্ষেত্রে চাটা ইত্যাদির কথা বলেছি। আলংকারিকের ক্ষেত্রে গবাক্ষের কথা বলেছি, গণেশ উল্টানোর কথা বলেছি, গুলমারার কথা বলেছি, শ্রীঘর বলেছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে শব্দার্থ পরিবর্তনের কারণে এই ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু স্থূল কারণ এবং সূক্ষ্ম কারণ রয়েছে, তাই এই ভাগগুলোর ক্ষেত্রে আমরা বাইরের কাঠামো এবং অন্যান্য কাঠামো জিনিস দেখতে পাই, যা আব্রাহাম নোয়াম চমস্কি রূপান্তরমূলক সৃজনমূলকের বিষয় হিসেবে তুলে ধরেছে। শব্দার্থ পরিবর্তনে ধারা বা বিস্তার যদি বলা হয়, ধারা বা বিস্তার, এইখানে আমরা কতগুলো ভাগ দেখতে পেয়েছি। সুবিধার জন্য, আলোচনার সুবিধার জন্য এইভাবে ভাগগুলো করব। কিভাবে? একটা হচ্ছে ধরো শব্দার্থের বা অর্থের, এরকম করা যায়, দুটোই বলা যেতে পারে। শব্দার্থের অর্থ বিস্তার, অর্থ বিস্তার। ওকে। 2 নম্বর হচ্ছে কি শব্দার্থের অর্থ সংকোচ, সংকোচ। 3 নম্বর কি শব্দার্থের অর্থ সংক্রম, সংক্রম বা অর্থ অর্থ বিশ্লেষণ বা অর্থ সংশ্লেষ, সংশ্লেষ। নেক্সট হচ্ছে শব্দার্থের উৎকর্ষ। লাস্ট হচ্ছে শব্দার্থের অপকর্ষ, অপকর্ষ।
এই ভাগগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি কি ভাগ করা হচ্ছে: শব্দার্থে অর্থ বিস্তার, শব্দার্থে অর্থ সংকোচ, শব্দার্থের অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ, এবং শব্দার্থের উৎকর্ষ এবং অপকর্ষ, এই দুটি ভাগও করা হয়েছে। যে দুটি ভাগ আমরা দেখতে পাবো এই তিনটে ভাগের মধ্যেই লুকিয়ে রয়েছে, অর্থাৎ এই তিনটে ভাগের কোনো না কোনো একটি ভাগের মধ্যে পড়ছে। তবু বোঝার সুবিধার জন্য এই দুটো ভাগ করা হয়েছে। যদি শব্দার্থের অর্থ বিস্তার বলা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ আগে সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতো, অর্থাৎ যে শব্দ শুধুমাত্র অংশকে বোঝাতো, যে শব্দ শুধুমাত্র ব্যষ্টিকে বোঝাতো, সেই শব্দ যখন পরবর্তী ক্ষেত্রে অংশ না বুঝিয়ে সমগ্রকে, সেই শব্দ যদি পরবর্তী ক্ষেত্রে ব্যষ্টি না বুঝিয়ে সমষ্টিকে, এই জিনিসটা যদি তৈরি হয় তাহলে আমরা তাকে বলি শব্দার্থের অর্থ বিস্তার। তোমরা এর আগেই আমি উদাহরণ দিয়ে এসেছি, সেটা হচ্ছে যে কি কালী শব্দ। কালী, এই কালী আমি বলেছিলাম কি যে উপকরণগত ক্ষেত্রে কালী আমি কি বলেছিলাম, কালো রঙের নির্দিষ্ট তরল যা লিখবার উপাদান তাকে কালী বলা হতো আগে, সেটা সংকীর্ণ অর্থে। পরবর্তীতে আমরা যখন দেখতে পাচ্ছি লাল, সবুজ, নীল, হলুদ, হোয়াট এভার, যে কোনো কালারেরই হোক না কেন, তাকে কালী বলে আইডেন্টিফাই করা হচ্ছে। তাহলে সংকীর্ণ শুধুমাত্র কালো রং ছিল, পরবর্তী ক্ষেত্রে অনেক রঙের লিখবার উপাদানকে কালী বলা হচ্ছে। শুধু তাই নয়, কালী তরলতা বর্জিত হয়েও, যেমন জুতোর কালি, তাকেও কিন্তু কালী বলা হচ্ছে। এটা গেল উপকরণগত। বস্তুগত বিষয় যদি আসি তাহলে আমরা দেখতে পাবো ম্যাকিনটস। ম্যাকিনটস ইনি যে ধরনের রেইনকোট ব্যবহার করতেন, যে ধরনের বর্ষাতি ব্যবহার করতেন, সেই অনুসারে নাম হয়ে দাঁড়ায় ম্যাকিনটস। লেডি ক্যানিং, ইনি যে ধরনের মিষ্টি পছন্দ করতেন আর কি, ইন্ডিয়াতে যখন থাকতেন, সেই অনুসারে একটা নির্দিষ্ট মিষ্টির নাম হয়ে দাঁড়াচ্ছে যে লেডি ক্যানিং। নির্দিষ্ট মিষ্টির নাম হয়ে দাঁড়াচ্ছে লেডি ক্যানিং। তোমরা বৈষ্ণব পদাবলিতে পড়েছো যে বৈষ্ণব পদাবলিতে গৌড়চন্দ্রিকা আছে। গৌড়চন্দ্রিকা হচ্ছে যে বৈষ্ণব পদের যে পর্যায়ের বিষয় নিয়ে লিখছেন পদকর্তারা, তার আগে যে ভূমিকাটা, তাকে বলা হচ্ছে গৌড়চন্দ্রিকা। আমি কি বলছি গৌড়চন্দ্রিকা মানে কি বলছি? গৌড়চন্দ্রিকা মানে বলা হচ্ছে যে পর্যায়টা নিয়ে বৈষ্ণব পদ শুরু হচ্ছে, ঠিক তার ভূমিকা অনুসারে যা প্রকাশ করা হচ্ছে প্রথমে, তাই হচ্ছে গৌড়চন্দ্রিকা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে গৌড়চন্দ্রিকার আমরা অর্থ বিস্তার দেখতে পেয়েছি। কেউ টু দি পয়েন্ট অ্যান্সার না দিয়ে যখন ফেনিয়ে একটা ইন্ট্রোডাকশন তৈরি করে, তখন আমরা বলি যে গৌড়চন্দ্রিকা সার্থক। কেউ যদি কথা বলার সময় আসল কথাটা না এসে অন্য বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে ভূমিকা করার চেষ্টা করে, তখন আমরা তাকে বলি গৌড়চন্দ্রিকা ছাড়ো। অর্থাৎ গৌড়চন্দ্রিকার অনেক অর্থ বিস্তার হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি গৌড়চন্দ্রিকা। এছাড়া এরকম অজস্র উদাহরণ রয়েছে অর্থ বিস্তারে। এই গেল বস্তুগত, একটা হচ্ছে উপকরণগত, আরেকটা হচ্ছে কোনো স্থান অনুসারে। কি স্থান অনুসারে? ধরো বাটাভিয়া থেকে যে ফল এসেছে তাকে কি বলা হচ্ছে? বাতাবি। মার্তাবান স্থানের নাম বলছি। মার্তাবান থেকে যে ফল এসেছে তাকে বলা হচ্ছে মর্তমান কলা। তাহলে সেই স্থান অনুসারে বিভিন্ন নামকরণ হচ্ছে। তোমরা জানো যে ক্রিকেটারদের মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম অর্থ বিস্তারের পার্ট, সেরকম হচ্ছে ফুটবলারদের মধ্যেও দেখতে পেয়েছিলাম। আমরা একটা সময় বলতাম যে খুব ন্যাড়া ট্যাড়া হয়ে একটুখানি চুল রাখা, সেটা হচ্ছে গ্যাসকোয়েন শার্ট, একজন ফুটবলারের নামের কথা বলছি। আমরা কোহলির কথা বলছি। কোহলি যে ধরনের দাড়ি রাখে, সে অনুসারে আমি তো যুবকদের মধ্যে সেই ধরনের দাড়ি রাখতে দেখেছি। অর্থাৎ কোহলির স্টাইলটা একটা দাড়ি স্টাইলের মধ্যে চলে এসছে। আবার যদি শাড়ির ক্ষেত্রে যাও, জামা কাপড়ের ক্ষেত্রে যাও, সিনেমার নাম অনুসারে তৈরি হচ্ছে দেবদাস শাড়ি, এটা তোমরাও জানো। অর্থাৎ অর্থ বিস্তারের ক্ষেত্রে উপকরণ, স্থান, বস্তু সব যখন সংকীর্ণ অর্থ বাদ দিয়ে ব্যাপক অর্থে প্রকাশ করে, তখন তাকে অর্থ বিস্তার বলে। ওকে, নেক্সট হচ্ছে ঠিক এর উল্টো। ঠিক এর উল্টোটা কি? অর্থাৎ অর্থ সংকোচ। যা বিস্তার হয়েছিল অর্থ সংকোচ, অর্থাৎ আগে যা অর্থ বিস্তার রূপে পরিগণিত হতো,
অর্থাৎ আগে যখন আমরা দেখতাম যে সমগ্র অংশতে, সমষ্টি বেষ্টিতে এবং কারণ কার্যবাচকে তৈরি হচ্ছে, তখন আমরা দেখে থাকি যে অর্থ সংকোচ হয়ে থাকে। তখন আমরা কি দেখে থাকি যে অর্থ সংকোচ হয়ে থাকে। যেমন বলা যেতে পারে, ধরো মৃগ। মৃগ মানে হচ্ছে আগে ছিল কি পশু। পশু, আচ্ছা মৃগ মানে যে আগে পশু ছিল, তার প্রমাণ কোথায়? সেটা হচ্ছে মৃগয়া। মৃগয়া মানে হচ্ছে কি শিকার করা। যদি বলা যায় মৃগেন্দ্র, মৃগেন্দ্র অর্থাৎ পশুরাজ বা সিংহ, পশুরাজ বা সিংহ, অর্থাৎ মৃগ মানে হচ্ছে পশু, যে কোনো ধরনের পশুকে বলা হতো। কিন্তু এখন বর্তমানে এই মৃগ হচ্ছে হরিণ। তাহলে যে কোনো পশুকে বলা হতো মৃগ। এই যে ব্যাপক অর্থে প্রচলিত ছিল, তা যখন সংকীর্ণ অর্থে এসে দাঁড়ালো, শুধুমাত্র হরিণ বলা হচ্ছে নির্দিষ্ট করে, তখন আমরা বলে থাকি কি যে অর্থ সংকোচ ঘটছে শব্দের ক্ষেত্রে। এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি। ধরো সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সেটা হচ্ছে পাত্র। এই শব্দটি, সরি, পাত্র। পাত্র মানে কি ছিল? এক ধরনের আধার। যে কোনো, যে আমরা যেটাকে গ্লাস, বাটি ইত্যাদি বলি, এইটা হচ্ছে আধার, সেই হচ্ছে আধার। কিন্তু বর্তমানে পাত্র মানে হচ্ছে শুধুমাত্র বর। বরকে পাত্র বলা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তার অর্থ সংকোচ হচ্ছে। নেক্সট, অর্থ সংক্রম বা অর্থ বিশ্লেষণ বা অর্থ সংশ্লেষ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যখন শব্দার্থের ক্রমিক, মানে বারবার যখন শব্দার্থের ক্রমিক অর্থ বিস্তার এবং অর্থ সংকোচের ফলে আগে যে শব্দটি যে অর্থে ব্যবহৃত হতো তা পরবর্তীতে বা বর্তমানে যদি বলা হয়, বর্তমানে অন্য অর্থে ব্যবহৃত হয়, তখন তাকে অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ বলা হয়। আবারও বলি, শব্দার্থের অর্থ বিস্তার এবং অর্থ সংকোচ, ক্রমিক অর্থ বিস্তার এবং ক্রমিক অর্থ সংকোচের ফলে যে শব্দ আগে যে অর্থে ব্যবহার হতো, বর্তমানে সেই শব্দ যখন নতুন অর্থ লাভ করে, তখন তাকে অর্থ সংক্রম বা অর্থ বিশ্লেষণ বা অর্থ সংশ্লেষ বলে। যেমন এই উদাহরণ সবাই দিয়ে থাকে, সন্দেশ। সন্দেশ মানে আগে ছিল খবর। আগে তো পোস্ট অফিসের চিহ্ন ছিল না, ওই ডাকঘরে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, সেটাও 3-4 দিন লেগে যেত খবর পৌঁছাতে। তোমরা রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে যদি দেখো, তাহলে দেখতে পাবে যে কিছু সামান্য বস্ত্র নিয়ে, মিষ্টি নিয়ে নিরুপমার বাবা তার বাড়িতে হাজির হয়েছে, শ্বশুর বাড়িতে দেখার জন্য, পায়ে হেঁটে। অর্থাৎ বক্তব্য হচ্ছে, আগে হচ্ছে খবর সংগ্রহ করা, যে মেয়ে কেমন আছে এই খোঁজ নেওয়া, সেই অর্থে সন্দেশ। কিন্তু সঙ্গে তাদের কি থাকতো? কিছু বস্ত্র, নতুন কাপড় চোপড় এবং মিষ্টান্ন। এই সন্দেশ পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি একটি নির্দিষ্ট মিষ্টান্ন অর্থে, মিষ্টান্ন অর্থে ব্যবহৃত হয়। রসগোল্লাকে নিশ্চয়ই সন্দেশ বলে না। সন্দেশ মানে একটা নির্দিষ্ট মিষ্টিকেই আমরা বুঝি। অর্থাৎ যা ছিল খবর, পরবর্তীতে হলো মিষ্ট দ্রব্য, তাহলে একদম ডিফারেন্ট অর্থ। কিন্তু খেয়াল করে দেখবে যে এই খবর যখন একটা নির্দিষ্ট মিষ্টিতে এসে দাঁড়াচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অর্থ সংকোচের পার্ট তৈরি হচ্ছে। অর্থ সংশ্লেষ বা সংক্রমের আরও উদাহরণ রয়েছে। সেটা হচ্ছে যে গবেষণা। গবেষণা না বলে এটাও বলা যেতে পারে অর্থ সংশ্লেষ। তত্ত্ব। তত্ত্ব মানে আগে কি বলা যেতে পারতো? তত্ত্ব মানে হচ্ছে খবরের বিষয় দাঁড়াতো আগে। তত্ত্ব মানেও কি দাঁড়াতো? খবরের বিষয়ই দাঁড়াতো তত্ত্ব। স্ট্যাটিস্টিক্স বা ডেটা নয়। পরবর্তী ক্ষেত্রে তত্ত্ব মানে আমরা অন্য জিনিস দেখতে পেয়েছি। কি তত্ত্ব দেখতে পেয়েছি? ওই বিয়েতে, অন্নপ্রাশনে দেখবে যে ওই সব ট্রেতে করে নিয়ে চলে যায় যে জিনিসগুলো, অর্থাৎ বিবাহ সম্পর্কিত যে উপকরণের বিষয়, তা দাঁড়ালো তত্ত্ব। তাহলে তত্ত্বর যে এই যে আমূল পরিবর্তন, একেবারেই চেঞ্জ, হ্যাঁ, এইটা আমরা দেখতে পাচ্ছি অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষের ক্ষেত্রে। এরকম অনেক উদাহরণ রয়েছে। নেক্সট, শব্দার্থের উৎকর্ষ।
শব্দটি উৎকর্ষ মানে কি, আগে যে শব্দটি হীন অর্থে ব্যবহৃত হতো, পরবর্তীতে সেই শব্দটি কি দাঁড়াচ্ছে, যে হীন অর্থে নয়, অর্থাৎ উন্নততর অর্থ গ্রহণ করছে, অর্থাৎ তার সেই শব্দের উৎকর্ষ তৈরি হচ্ছে। অর্থাৎ আগে যে শব্দ অপকর্ষ হিসাবে ব্যবহৃত হতো, পরবর্তী সেই শব্দ যখন উৎকর্ষতা লাভ করে তখন তাকে বলে শব্দার্থের উৎকর্ষ, তখন তাকে কি বলে, শব্দার্থের উৎকর্ষ। আর ঠিক এর বিপরীত হচ্ছে অপকর্ষ। আগে যে শব্দ উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হতো বা উৎকর্ষ হিসেবে ব্যবহৃত হতো, পরবর্তী ক্ষেত্রে সেই শব্দ যখন হীন অর্থে ব্যবহৃত হয় তখন তাকে বলে অপকর্ষ। অর্থাৎ দুটো বিপরীত জায়গায় রয়েছে। অপকর্ষের ক্ষেত্রে আমরা কি, মহাজন, মহাজন, মহাজন মানে আগে ছিল মহৎ ব্যক্তি, মহাজন মানে মহৎ ব্যক্তি, বর্তমানে কি, সুদখোর, সুদখোর, ওই যারা টাকা ধার দেয় ইন্টারেস্টের মধ্যে, সে হচ্ছে সুদখোর। ওকে। গবেষণা, গবেষণা অর্থাৎ রিসার্চ, গবেষণা মানে আগে ছিল গরু খোঁজা, গরু খোঁজা, গরু খোঁজা। এখন মানে কি, কাগজপত্র নিবদ্ধ থাকা। গবেষণা মানে এখন কি দাঁড়াচ্ছে, কাগজপত্রে নিবদ্ধ থাকা। এখানে সব অপকর্ষের উদাহরণ দিলাম। যদি উৎকর্ষের উদাহরণ দিই, তাহলে উৎকর্ষের উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অপকর্ষের আরেকটা উদাহরণ দিই, ঝি। ঝি মানে আগে ছিল কন্যা বা দুহিতা, ঝি মানে আগে কি ছিল, কন্যা বা দুহিতা। বর্তমানের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটা লিখছি না, ঝি না বলে, সেটাও একটা সম্মানজনক শব্দ নয় বলে তার জন্য কাজের লোক বলা হচ্ছে। হরিজন অর্থাৎ বাড়িতে খুব পুরনো দিনের লোকেরা, এই মেথডেস্টে সর, এই শব্দটা শুনতে খুব শ্রুতিকটু, তখন তাকে হরিজন শব্দ ব্যবহার করা হয়। এখন সেটাও ব্যবহার করা না হয় না, বলা হয় সুইপার নাম দিয়ে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি হরিজন, ঝি, এই যে হরিজন শব্দটা, এই শব্দটা কিন্তু গেল উৎকর্ষের পার্টের ক্ষেত্রে, যেখানে ভালো শব্দ অর্থে ব্যবহার করা হচ্ছে। ধরা যাক মন্দির, মন্দির শব্দ আগে মানে কি ছিল, মন্দির মানে ছিল গৃহ, এখন মানে কি হচ্ছে, দেব গৃহ, দেব গৃহ। এরকম অজস্র শব্দ রয়েছে, হ্যাঁ, যেমন ভোগ এবং ভোজ। দেখো, ভোগ এবং ভোজ আগে অর্থ ছিল দুটো একই অর্থ, আগের অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না। বর্তমানের ক্ষেত্রে কি হয়েছে, ভোগ হচ্ছে দেবতার উদ্দেশ্যে নিবেদিত যে অন্ন, তা হচ্ছে ভোগ। আর ভোজ হচ্ছে কি, ওই খাবার দেওয়া, মানুষকে নেমন্তন্ন করে খাবার দেওয়া, খুব ভোজ দিলাম, অন্নপ্রাশনে, বিয়েতে খুব ভোজ দিলাম, সেটা হচ্ছে ভোজ। তাহলে ভোগ আর ভোজের দুটো এক অর্থ আগে থাকলেও এখন হচ্ছে নির্দিষ্ট করে ভোগটা হচ্ছে দেবতার উদ্দেশ্যে নিবেদিত যে অন্ন, তা হচ্ছে ভোগ। এরকম অজস্র উদাহরণ রয়েছে, খুব খেয়াল করলেই দেখতে পাবে যে এই উৎকর্ষ বলো আর অপকর্ষ বলো, এই শব্দের অর্থের অর্থবিস্তার, অর্থ সংকোচ বা অর্থ সংশ্লেষের তিনটে পার্টের মধ্যেই কোনো না কোনো পার্ট তার মধ্যে জড়িয়ে রয়েছে। অর্থাৎ আলাদা করে এটা নির্দিষ্টকরণ হওয়ার কিছু নেই, যদিও আমরা এই জিনিসগুলো দেখতে পেয়েছি। এছাড়া এক্সট্রা উদাহরণ যদি কিছু দেওয়া যায়, সেটা হচ্ছে হরতাল। হরতাল শব্দ ইসের ক্ষেত্রে, আমরা শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেছিলাম, গুজরাটি শব্দ হরতাল। হরতাল মানে কি হচ্ছে, হরতাল মানে হচ্ছে যে শুধু বাজার বন্ধ। কিন্তু এখন হরতাল মানে তো তা নয়, শুধু বাজার বন্ধ নয়, এখন হরতাল মানে হচ্ছে স্কুল, কলেজ, অফিস, আদালত, হোয়াটএভার যা খুশি হোক না সব বন্ধ। তাহলে ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা শব্দার্থের অর্থ বিস্তারের ক্ষেত্রে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি পাষণ্ড, পাষণ্ড, পাষণ্ড। এই পাষণ্ড মানে কি, আমরা নিষ্ঠুর ব্যক্তিকে বলি। আগে মানে কিন্তু ছিল আলাদা, আগে মানে ছিল বৌদ্ধ সন্ন্যাসী। আগে মানে কি ছিল, পাষণ্ড মানে বৌদ্ধ সন্ন্যাসী। যদি শুশ্রূষা শব্দটাকে নিয়ে আসি, শুশ্রূষা, দেখো শুশ্রূষা আগে মানে ছিল শোষণের ইচ্ছা। তার মানে কি,
আগে মানে ছিল খারাপ হীন অর্থে, বর্তমানে শুশ্রূষা মানে হচ্ছে পরিষেবা, এবং সেটা হচ্ছে উৎকর্ষের উদাহরণ শুশ্রূষা। এরকম অজস্র শব্দ রয়েছে। তাহলে শব্দার্থ পরিবর্তনের ধারার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শব্দ অর্থ বিস্তার, অর্থ সংকোচ, অর্থ সংক্রম, উৎকর্ষ, অপকর্ষ, এই পাঠটা। তাহলে আমি যখন শব্দার্থ পরিবর্তনের ধারা নিয়ে আলোচনা করব, তার আগে এর কারণের বিষয়গুলোকে আলোচনা করতে হবে। অর্থাৎ আমরা যদি এটাকে নির্দিষ্ট সূত্রে বা ছকের মধ্যে নির্দিষ্ট করে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে শব্দ শুধুমাত্র বাইরের কাঠামোর উপর নির্ভর করে না, তার অভ্যন্তরীণ কাঠামোর উপরেও নির্ভর করে। তার জন্য ভাষাবিজ্ঞানের পাঠ হিসাবে শব্দার্থের পরিবর্তনকে গ্রহণ করা হয়েছে। আব্রাহাম নোয়াম চমস্কি এইটা দেখিয়েছিলেন রূপান্তরমূলক সৃজনমূলক ভাষাবিজ্ঞানে অবশ্যই অন্তর্ভুক্ত হওয়া উচিত। ঠিক আছে, অর্থাৎ এইখানে আমরা দেখতে পেয়েছি বাইরের কাঠামোকে কেন্দ্র করে একটা স্থূল কারণ করা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের কারণের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ কাঠামোকে কেন্দ্র করে সূক্ষ্ম কারণ নির্দিষ্ট করা হয়েছে। যখন আমরা বাইরের কাঠামোকে কেন্দ্র করে স্থূল কারণ বলছি, তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভৌগোলিক একটা ভাগ, 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক একটা ভাগ, 3 নম্বর হচ্ছে উপকরণগত একটা ভাগ। ভৌগোলিক ভাগকে অনেকে পরিবেশগত কারণের ক্ষেত্রে বলে, এবং সেটাকে বলে কখনো স্থানগত, কখনো কালগত, কখনো পরিবেশগত, এইভাবে ভাগ করে। তার উদাহরণ অনেক আছে। স্থানগত মানে কি আমি বলেছি, বাটাবেয়া থেকে আনত ফল বাতাবি, মর্তাবান থেকে আনত কলা ফল হচ্ছে মর্তমান কলা, এরকমভাবে ভাগ করা যেতে পারে। কিন্তু আমরা উদাহরণ দিয়েছি কি আর্য এবং বিবাহ ক্ষেত্রে, আমরা উদাহরণ দিয়েছি শাক এবং অভিমানের ক্ষেত্রে। ঐতিহাসিক কারণের ক্ষেত্রে আমরা বিবাহ শব্দের কথা বলেছি। ঐতিহাসিক কারণের ক্ষেত্রে আমরা আর্য শব্দের কথা বলেছি, যেটাকে হিস্টোরিক্যাল কজ হিসাবে আইডেন্টিফাই করা যায়। উপকরণগত কারণের ক্ষেত্রে আমরা কালি এবং পেপারের শব্দ বলেছি। সূক্ষ্ম কারণে আমরা যেটা দেখতে পেয়েছি সেখানে সাদৃশ্য, এবং এই সাদৃশ্য মূলত ঘটে থাকে একটা ধ্বনির সাদৃশ্যে, একটা বস্তুর সাদৃশ্যে। সেখানে ধ্বনির সাদৃশ্যে আমরা দৃষ্টান্ত দিয়েছি রোদসী থেকে ক্রন্দসী, রবীন্দ্রনাথ যা করেছিলেন। বস্তু সাদৃশ্যে আমরা উদাহরণ দিয়েছি তীর। এছাড়া আরও অনেক আছে। আমরা বলেছি মানসিক বিশ্বাসের ওপর। আমরা বলেছি যে সন্ধ্যের সময় সাপকে পোকা বা লতা হিসেবে বলা হয়। আমরা মৃত্যুর কথা না বলি গঙ্গা প্রাপ্তির কথা। আমরা সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে যখন ধর্মীয় সংস্কারের পাঠ আসে, তখন আমরা বলি সমাধি, অর্থাৎ তার মৃত্যুর ঘটার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। আলংকারিকের ক্ষেত্রে আমরা বলেছি কি ব্যবসায় লাটে ওঠার ক্ষেত্রে গণেশ উল্টানোর কথা বলেছি, গবাক্ষের উদাহরণ দিয়েছি, আমরা দৃষ্টান্ত দিয়ে রেখেছি, ইত্যাদি ইত্যাদি আলংকারিক বিষয় আমরা দেখতে পেয়েছি। এবং মূলত আমরা দেখি যে এই আলংকারিক বিষয়গুলোর ক্ষেত্রে রূপক এবং অতিশয়োক্তি অলঙ্কারের কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে থাকে। যখন শব্দার্থ পরিবর্তনের ধারা দেখতে পাবো, তখন দেখতে পাবো শব্দার্থ পরিবর্তনের ধারার মধ্যে অর্থ বিস্তার, অর্থাৎ যা আগে সংকীর্ণ অর্থে ব্যবহার হতো, বা শুধু অংশ অর্থে ব্যবহার হতো, বা শুধু বেষ্টি অর্থে ব্যবহার হতো, পরবর্তীতে তা যখন ব্যাপক অর্থে, অর্থাৎ সমষ্টি অর্থে অথবা সমগ্র অংশে ব্যবহৃত হয়, তাকে শব্দার্থে অর্থ বিস্তার বলে। তার উদাহরণ আমরা দিয়েছি। যখন সব অর্থ সংকোচ দেখব, তখন ঠিক তার বিপরীত, অর্থাৎ আগে যা বেষ্টি অর্থে ব্যবহার হতো, অর্থাৎ আগে যা সমগ্র অর্থে ব্যবহার হতো, পরবর্তীতে ক্ষেত্রে আমরা যখন দেখি যে তা যখন সংকুচিত অর্থে, অর্থাৎ বেষ্টি অর্থে অথবা অংশ অর্থে ব্যবহৃত হচ্ছে, তখন অর্থ সংকোচ বলা হয়। অর্থ সংক্রমের ক্ষেত্রে দেখেছি আমরা ক্রমিক শব্দার্থের অর্থ বিস্তার এবং অর্থ সংকোচের ফলে যে নতুন অর্থ তৈরি হয়, তাকে আমরা অর্থ সংশ্লেষ বলি। আমরা এছাড়া ভাগ করেছি দুটো, আরটা হচ্ছে কি অর্থের উৎকর্ষ, অর্থাৎ আগে যা হীন অর্থে প্রকাশ করতো, পরবর্তীতে যা উৎকর্ষ লাভ করেছে তাকে আমরা শব্দার্থের উৎকর্ষ বলি। আরেকটা হচ্ছে অর্থের অপকর্ষ, অর্থাৎ ঠিক এর বিপরীত, অর্থাৎ আগে যা আমরা দেখেছি যে অনেক উৎকর্ষ হিসাবে ব্যবহৃত হতো, কিন্তু পরবর্তীতে হীন অর্থে ব্যবহৃত হয়, তাই হচ্ছে শব্দার্থের অপকর্ষ। এই জিনিস তোমরা নিচু ক্লাসে পড়েছো। তো এই হচ্ছে টোটাল বিষয় শব্দার্থ পরিবর্তনের কারণ এবং শব্দার্থ পরিবর্তনের ধারা। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন কেমন।